র্যাকুন সিটি ধ্বংসের পর লিওনের জীবন এক আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এখন সে আর পূর্বের রুকি পুলিশ অফিসার নয়, বরং টপ সিক্রেট প্রোগ্রামে ট্রেনিংয়ের পর একজন সরকারি প্রতিনিধি হিসেবে কাজ করছে। তবে তার এই নতুন জীবন আবারও বীভৎস সংকটের মুখোমুখি হয় যখন প্রেসিডেন্টের নিখোঁজ মেয়েকে উদ্ধারের মিশনে সে স্পেনের এক প্রত্যন্ত গ্রামে পৌঁছায়। লিওনের জন্য গ্রামে কী অপেক্ষা করছে, আর সে কি পারবে মেয়েটিকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সো উইদাউট ফার্দার ডু, লেটস বিগিন। কাহিনীর শুরুতে ভালদেলোবোস গ্রামের গভীরে এক অজ্ঞাত স্থানে লস ইলুমিনাডোস নামক গোষ্ঠীর সদস্যরা ধর্মদ্রোহী প্রতীক চিহ্নিত এক মেয়েকে ঘিরে ধরে। তারা মন্ত্র ও প্রার্থনা উচ্চারণ করতে করতে মেয়েটিকে একটি পাথরের বেদিতে জোর করে তোলে, যেখানে গোষ্ঠীর একজন সদস্য তার শিরচ্ছেদ করে, যার ফলে মেয়েটির রক্ত গোষ্ঠীটির প্রতীকের সাথে মিশে যায়। দৃশ্যবদল হয় র্যাকুন সিটি ধ্বংসের ঘটনার 6 বছর পর লিওন স্কট কেনেডির স্মৃতিচারণ দিয়ে। সে স্মরণ করে 30 সেপ্টেম্বর 1998 সালের কথা, যেদিন আমব্রেলার তৈরি জৈব অস্ত্রের কারণে র্যাকুন সিটিকে ধ্বংস করা হয়েছিল। লিওন সেখান থেকে ভাগ্যের জোরে বেঁচে ফিরলেও পরবর্তীতে সরকারি চাপে পড়ে তাকে টপ সিক্রেট ট্রেনিং প্রোগ্রামে যোগ দিতে হয়, যেখানে সে মেজর জ্যাক ক্রাউজারের অধীনে প্রশিক্ষণ নেয়। তবে ট্রেনিংয়ের পরও সে র্যাকুন সিটির কথা ভুলতে পারেনি। পূর্বের ব্যর্থতা তাকে এখনও কষ্ট দেয়, তবে সে আশা করছে এইবার হয়তোবা সবকিছু ঠিক থাকবে। বর্তমানে লিওন জঙ্গলের মধ্য দিয়ে গাড়িতে করে স্পেনের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ভালদেলোবোসের উদ্দেশ্যে যাচ্ছে। ইউএস সিক্রেট সার্ভিসের তদন্ত অনুযায়ী প্রেসিডেন্টের মেয়ে অ্যাশলি গ্রাহামকে অপহরণ করে সেখানে নিয়ে যাওয়ায় লিওনকে উদ্ধার কার্যে পাঠানো হয়েছিল। লিওনকে উদ্ধার কার্যে সাহায্য করার জন্য সঙ্গ দিচ্ছে দুজন লোকাল পুলিশ অফিসার। তাদের মধ্যে একজন অফিসার মারিও লিওনকে জানায় উক্ত এলাকায় বেশ কয়েকদিন যাবৎ লোকজন নিখোঁজ হচ্ছে, এমনকি কিছু নিখোঁজ হাইকারদের খুঁজতে অনুসন্ধানও শুরু করা হয়েছিল। মাঝপথে মারিও প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থামিয়ে নিচে নামে। ক্রিয়া সম্পন্ন করার পর সে কাউকে লক্ষ্য করে এগিয়ে যায়। অনেকক্ষণ সময় পার হয়ে গেলেও মারিও ফিরে আসছিল না দেখে গাড়িতে থাকা অপর অফিসার লিওনকে তার খোঁজ করতে বলে। লিওন গাড়ি থেকে নেমে মাটির সরু পথ ধরে হেঁটে একটি পুরাতন লজে পৌঁছায়। লজের ভেতরে একজন লোকের সাথে দেখা হওয়ার পর লিওন তার কাছে জিজ্ঞাসা করে সে কোনো পুলিশ অফিসারকে দেখেছে কিনা, কিন্তু লোকটি কোনো জবাব না দিয়ে চুপ করে থাকে। লিওন ফ্লোরে মারিওর রক্তাক্ত আইডি কার্ড পরে পায় এবং বুঝতে পারে কিছু একটা গড়বড় হয়েছে। ঠিক তখনই লোকটি কুঠার দিয়ে লিওনের ওপর আক্রমণ করে, কিন্তু লিওন তার দ্রুত প্রতিক্রিয়ার সাহায্যে লোকটিকে প্রতিহত করতে সক্ষম হয়। এরপর সে লোকটির কাছ থেকে লজের চাবি নিয়ে বেসমেন্টের দরজা খোলে। লিওন বেসমেন্টে মারিওর লাশ খুঁজে পেয়ে এগিয়ে গেলে তার ওয়াকি টকিতে কথা শোনা যায়। লিওন কথা বলার চেষ্টা করলে অপর পাশ থেকে আর্তনাদ ভেসে এসে সব শান্ত হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় লিওন অবাক হয়ে চিন্তা করে সেখানে কি ঘটছে। লিওন বেসমেন্ট থেকে বের হওয়ার সময় উপরে শব্দ শুনতে পায় এবং পূর্বের লোকটির মুখোমুখি হয়, যে ভাঙা ঘাড় নিয়ে মাথা থেকে টেন্টাকল বের হওয়া অবস্থায় তার দিকে এগিয়ে আসছিল। লিওন সেই লোকটিকে সামলিয়ে বেসমেন্টের বাইরে এসে আরও কিছু হিংস্র লোকের সাথে লড়াই করে অবশেষে উপরের তালার একটি রুমে পৌঁছায়। রুমটিতে সে এমন প্রমাণ খুঁজে পায় যা থেকে বোঝা যায় যে অ্যাশলিকে ভালদেলোবোসের হ্রদ এলাকা দি লেকে আটকে রাখা হয়েছে। লিওন তার এফওএস সাপোর্ট ইনগ্রিড হানিগানকে অ্যাশলি ও তার নিজের বর্তমান অবস্থা সম্পর্কে জানানোর সময় কিছু হিংস্র গ্রামবাসী দরজা ভেঙে সে রুমে প্রবেশ করে। অবস্থা বেগতিক দেখে লিওন জানালা ভেঙে বের হয়ে লেকের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামের চৌকাঠে পৌঁছে সে গ্রামবাসীদের দ্বারা অপর পুলিশ অফিসারকে আচারিকভাবে পুড়িয়ে মারার দৃশ্য দেখতে পায়। গ্রামে প্রবেশের পর গ্রামবাসী লিওনের ওপর চড়াও হলে লিওন কাছের একটি বাড়িতে আশ্রয় নেয়, যেখানে গ্রামবাসীরা এবং করাত হাতে এক উন্মাদ দ্রুত ঢুকে পড়ে। তবে লিওন গির্জার ঘণ্টা বাজার আগ পর্যন্ত যথেষ্ট সময় আদায় করে নিতে সক্ষম হয়, যার পর গ্রামবাসীরা শান্ত হয়ে তাদের অস্ত্র ফেলে দেয় এবং টাউন হলে ফিরে যায়। বাইরে এসে লিওন গ্রামবাসীদের আচরণে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে এবং সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে বিভ্রান্ত বোধ করে। গ্রামের চত্বরে একা থাকাকালীন হানিগান লিওনের সাথে যোগাযোগ করে তাকে বড় উইন্ডমিলের পাশ দিয়ে হ্রদে যাওয়ার পথ সম্পর্কে জানায়। সেই পথ ধরে এগোতে গিয়ে লিওন অসংখ্য কৃষক এবং ষাঁড়ের মাথা পড়া এক হিংস্র গানাডোর আক্রমণের শিকার হয়। গানাডো কি তার ব্যাপারে পরে জানানো হবে, তবে এখন এতটুকু জানুন, গানাডো হলো এক ধরনের সংক্রামিত মানুষ। লিওন তাদের মোকাবেলা করে গন্তব্যে পৌঁছানোর পর ঠকঠক শব্দ শুনতে পায় এবং দেখতে পায় একজন গানাডো একটি সেলারের দরজায় কাঠের তক্তা পেরেক দিয়ে লাগাচ্ছে। তক্তাগুলো সরিয়ে লিওন সেলারের ভেতরে প্রবেশ করে এবং একটি বডি ব্যাগের মধ্যে বন্দি একজন লোককে ছটফট করতে দেখে। লিওন সেই লোকটিকে মুক্ত করে, কিন্তু তার উদ্ধারের প্রচেষ্টা স্থানীয় গ্রাম প্রধান ভিতরেস মেন্ডেজের দ্বারা বাধাগ্রস্ত হয়। মেন্ডেস লিওনের অস্ত্র কেড়ে নিয়ে তাকে ঘরের অন্য প্রান্তে ছুঁড়ে ফেলে দেয়, ফলে লিওন অজ্ঞান হয়ে যায়।
অতঃপর মেন্ডেস লিওনের শরীরে এক ধরনের পরজীবীর ডিম ইনজেক্ট করে। পরজীবীটি সম্পর্কে পরে জানানো হবে। অজ্ঞান অবস্থায় লিওন কাল্টের ধর্মগুরু ওসমান স্যাডলারকে এক ঝলক দেখতে পায়, যে তাকে তাদের সবচেয়ে পবিত্র দেহ উপহার দেওয়ার কথা বলে, যা একটি প্রক্রিয়ার সূচনা করে। যখন লিওনের জ্ঞান ফেরে, সে নিজেকে বডি ব্যাগে আটকে থাকা সেই লোকটির সাথে বাধা অবস্থায় দেখতে পায়। লোকটি জানায় তার নাম লুইস সেরা। লুইস লিওনের একজন নিখোঁজ সেনিওরিটা অর্থাৎ মেয়েকে খোঁজার কথা আন্দাজ করলে লিওন লুইসের কাছ থেকে সে যা জানে তা জানতে চায়। জবাবে লুইস বলে মেয়েটিকে অর্থাৎ অ্যাশলিকে অন্য একটি জায়গায়, বিশেষ করে গ্রামের অন্য একটি অংশের পুরনো গির্জাতে সরিয়ে নেওয়ার কথা বলতে সে শুনেছিল। তাদের কথোপকথনের মাঝে একটি গানাডো ঘরে প্রবেশ করে এবং তাদের আক্রমণ করে। অনেক ধস্তাধস্তির পর লিওন ও লুইস তাদের শিকল দিয়ে গানাডোর গলা পেঁচিয়ে ধরে তাকে কাবু করতে সক্ষম হয়। লিওন শিকলে হাঁটু গেড়ে সজোরে টান দিলে গানাডোটির ঘাড় ভেঙে যায়। লুইস গানাডোর দেহ থেকে চাবি নিয়ে নিজেকে মুক্ত করে, কিন্তু লিওনকে সাহায্য না করে চাবিটি ফ্লোরে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লিওন চাবিটি তুলে নিজেকে মুক্ত করে। এরপর সে অ্যাশলির নতুন অবস্থান সম্পর্কে হানিগানকে জানায় এবং লুইসের সন্দেহজনক আচরণের কারণে তার অতীত সম্পর্কে খোঁজ খবর নিতে বলে। এরপর তার হারানো সরঞ্জাম পুনরুদ্ধার করে বন্দিদশা থেকে বেরিয়ে আসার পথে লিওনের সাথে দ্য মার্চেন্ট নামে পরিচিত এক চরিত্রের দেখা হয়। মার্চেন্ট একজন ধূর্ত ব্যবসায়ী, যে লিওনের অস্ত্রের আপগ্রেড, উন্নত সংস্করণ, সেই সাথে নতুন সরঞ্জাম ও জিনিসপত্র দেওয়ার প্রস্তাব দেয় এবং মূল্যবান জিনিসপত্রের বিনিময়ে মুদ্রার লেনদেনের সুযোগও করে দেয়। এরপর সে গির্জার উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে সে বিপদসংকুল ভূখণ্ড পেরিয়ে গ্রামের প্রধান মেন্ডেজের ম্যানরে প্রবেশ করে। ম্যানরে খোঁজাখুঁজি করার সময় লিওন ইনসিগনিয়া কি নামক চাবি খুঁজে পায়, যা চ্যাপেলে যাওয়ার জন্য প্রয়োজনীয় ছিল, কিন্তু মেন্ডেজ তার অগ্রগতিকে বাধা প্রদান করে। লিওন তাকে গুলি করার চেষ্টা করা সত্ত্বেও মেন্ডেজের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায় না, বরং সে পাল্টা লিওনকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। ধস্তাধস্তির মাঝে মেন্ডেজ লক্ষ্য করে যে লিওনের দেহের পরজীবীটি বিকশিত হচ্ছে এবং ঘোষণা করে যে তার রক্ত এই উপহার গ্রহণ করেছে। হঠাৎ জানালার বাইরে থেকে এক অজ্ঞাত মহিলা মেন্ডেজের মাথায় গুলি করে। মেন্ডেজ লিওনকে ছেড়ে দিয়ে মহিলাটির পিছু ধাওয়া করে। অন্যদিকে মেন্ডেজের উল্লেখ করা উপহারের কথা লিওনকে হতবাক করে দেয়। লিওন নিজেকে সামলে নেওয়ার পর হানিগান তার সাথে যোগাযোগ করে লুইসের পূর্বে আমব্রেলার গবেষক হিসেবে কাজ করার তথ্য জানায়, যা লিওনকে ক্ষুব্ধ করে তোলে। লুইসকে তার ভাগ্যের উপর ছেড়ে না দেওয়ার জন্য সে অনুশোচনা করে। হানিগানের পাঠানো রিপোর্ট থেকে সে জানতে পারে যে লুইস আমব্রেলার গবেষণা বিভাগে কাজ করার সময় তার সহকর্মীদের মধ্যে অত্যন্ত সম্মানিত ছিল, তবে তার তৈরি করা সমস্ত ওষুধ বাজারে আসার আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। লুইস অবশেষে আমব্রেলা থেকে পদত্যাগ করে এবং র্যাকুন সিটি ধ্বংসের পর তাকে খুঁজে বের করার প্রচেষ্টা সত্ত্বেও সে ধরা পড়া এড়াতে সক্ষম হয়। সন্ধ্যা ঘনিয়ে এলে লিওন গ্রাম চত্বরে ফিরে আসে, যেখানে তার সামনে টাওয়ারটি ধ্বংস হয়ে গির্জায় যাওয়ার পথ আটকে দেয়। তাই সে টাউন হলের ভেতর দিয়ে এগিয়ে যায় এবং একটি কবরস্থান দ্বারা বেষ্টিত তালাবদ্ধ গির্জার কাছে পৌঁছায়। লিওন বুঝতে পারে যে অ্যাশলিকে ভেতরে আটকে রাখা হয়েছে, কিন্তু তার অগ্রগতি বাধাগ্রস্ত করার জন্য কেউ গির্জার চাবিটি হ্রদ লাগোর অপর পাশে একটি গুহায় লুকিয়ে রেখেছে। লিওন চাবি উদ্ধার করতে হ্রদের কাছে পৌঁছায়। হ্রদটি পর্যবেক্ষণ করার সময় লিওন দুইজন গানাডোকে অফিসার মারিওর মৃতদেহ পানিতে ফেলে দিতে এবং দেল লাগো নামক রূপান্তরিত প্রাণীকে তা খেয়ে ফেলতে দেখে। লিওন হ্রদে একটি মোটরবোট খুঁজে পায়, কিন্তু সেটিতে জ্বালানি নেই। সে মাছের খামারের কাছের প্রক্রিয়াকরণ ভবন থেকে জ্বালানি সংগ্রহ করে এবং হ্রদে যাত্রা শুরু করে, কিন্তু মাঝপথে বোটের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সে আটকা পড়ে। কিছুক্ষণ পরেই দেল লাগো লিওনের ওপর আক্রমণ করে, কিন্তু সে অল্পের জন্য তাই এড়িয়ে যায় এবং নৌকার নোঙর দিয়ে প্রাণীটির পাখনা আটকে ফেলতে সক্ষম হয়। এরপর তাদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয় এবং লিওন বল্লমের সাহায্যে দেল লাগোকে পরাজিত করে। দেল লাগো হ্রদের পানিতে তলিয়ে যাওয়ায় লিওন বিজয়ী হয়। ক্লান্ত ও আহত অবস্থায় লিওন বোটের ওপর রক্তবমি করে জ্ঞান হারায়। লিওন পুনরায় সেই ধর্মগুরু স্যাডলারের দর্শন পায়, যে দম্ভভরে ঘোষণা করে যে লিওন তার দলে যোগ দিবে এবং তার পবিত্র আশীর্বাদ লাভ করবে। স্যাডলার লিওনের শরীরে আরও পরজীবী ছড়িয়ে দেয়, যার ফলে সে তীব্র যন্ত্রণায় ভোগে এবং এরপর সে বোটে জেগে ওঠে। লিওন বোট চালিয়ে মূল ভূখণ্ডে ফিরে আসে এবং 3 ঘন্টার রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর হানিগান আবার তার সাথে যোগাযোগ করে। রাত নামলে লিওন পথ ধরে এগিয়ে যাওয়ার সময় একটি ভিন্ন ধরনের গানাডোর মুখোমুখি হয়, যার মাথা থেকে সুরে ক্ষুরধার ব্লেড লাগানো একটি পরজীবী বেরিয়ে আসছে। তারপর লিওন মিউরালে ভরা একটি গুহার ভেতর প্রবেশ করে, যেখানে একটি মন্দির এবং একটি দেয়ালে লেক লাগোর ছবি আঁকা ছিল। অবশেষে গুহাতে থাকা মেকানিজম সমাধান করে গির্জার চাবি নিয়ে লিওন তার ফেরার যাত্রা শুরু করে। পথে সে নিখোঁজ 2 হাইকারের রক্তাক্ত লাশ দেখতে পায়, যার মধ্যে সেই মেয়েটিও ছিল যাকে পাথরের বেদিতে বলি দেওয়া হয়েছিল। ফেরার পথে লিওন এল হিগান্তে নামের আরেকটি রূপান্তরিত প্রাণীর বিরুদ্ধে লড়াই করতে বাধ্য হলে সেটিকে পরাজিত করে এগিয়ে যায়।
অবশেষে সে গির্জায় পৌঁছে চাবি দিয়ে দরজা খুলে প্রাঙ্গণে প্রবেশ করে, যেখানে সে অ্যাশলির জিনিসপত্র যত্রতত্র ছড়িয়ে থাকতে দেখে। লিওন সেই রুমে প্রবেশ করে যেখানে অ্যাশলিকে বন্দি করে রাখা হয়েছিল। ভেতরে প্রবেশের পর অ্যাশলি একটি মোমবাতি দানি দিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করে। লিওন তাকে থামিয়ে আশ্বাস দেয় যে সে তাকে উদ্ধার করতে এসেছে, কিন্তু অ্যাশলি তার পুরো কথা না শুনে ঘর থেকে বের হয়ে যায়। লিওন তার পিছু পিছু বাইরে আসলে তারা একসাথে দেখতে পায় তাদের স্বপ্নে স্যাডলারের আদেশ অনুযায়ী গ্রামবাসী অর্থাৎ গানাডোদের দল তাদের দিকে এগিয়ে আসছে তাদের পরিত্রাণ করতে। আসন্ন বিপদের কথা চিন্তা করে অ্যাশলি ও লিওন সতর্ক হয়। গির্জার ভেতরেই অ্যাশলি তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে লিওন তাকে আশ্বস্ত করে এবং তার উপর বিশ্বাস রাখতে বলে। অনিচ্ছা সত্ত্বেও অ্যাশলি রাজি হয় এবং তারা গির্জার বাইরে বেরিয়ে আসে। লিওন তাদের লক্ষ্যবস্তুকে উদ্ধারের সাফল্যের খবর জানাতে হানিগানের সাথে যোগাযোগ করলে হানিগান তাদের উদ্ধারের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করে এবং তাদের উদ্ধারস্থলের ঠিকানা জানিয়ে দেয়। লিওন ও অ্যাশলি উদ্ধারস্থলের দিকে এগিয়ে যাওয়ার সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। ব্রিজে পৌঁছানোর পর তারা লক্ষ্য করে গানাডোরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। দূর থেকে লুইস তাদের একটি কেবিনের ভেতরে আশ্রয় নিতে ইশারা করে এবং তারাও নিরাপত্তার জন্য দ্রুত ভেতরে ঢুকে পড়ে। লুইসের অতীত সম্পর্কে জানতে পেরে লিওনের মনে তখনও রাগ জমেছিল, তাই সে তার মুখোমুখি হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে। কিন্তু গানাডোরা কেবিনটির দিকে এগিয়ে আসতে শুরু করলে তাদের কথোপকথন বাধাগ্রস্ত হয়। লিওন এবং লুইস অ্যাশলিকে লুকিয়ে রাখে আর লিওন গানাডোদের অবিরাম আক্রমণ প্রতিহত করতে থাকে। এরই মাঝে অ্যাশলি পালানোর একটি পথ খুঁজে পায় এবং তারা তিনজন মিলে জায়গাটি ত্যাগ করে। লিওন কাঠের ফটক ধরে রাখা শিকলে গুলি করলে ফটকটি নিচে পড়ে যায়, ফলে তাদের পেছনে ধাওয়াকারীদের পথ বন্ধ হয়। এক মুহূর্তের জন্য দম নিতেই অ্যাশলি রক্ত বমি করতে শুরু করে। লুইস এগিয়ে এসে জিজ্ঞাসা করে রক্ত বমি করার এটাই তার প্রথম অভিজ্ঞতা কিনা। অ্যাশলি হ্যাঁ বললে লুইস ব্যাখ্যা করে যে এটি লাস প্লাগাস নামক এক পরজীবীর উপসর্গ, যে পরজীবীটি গ্রামবাসীদের সংক্রমিত করে তাদের দাস অর্থাৎ গানাডো বানিয়েছে। এই কথা শুনে অ্যাশলি বিচলিত হয়ে পড়ে। তবে লুইস তাদের জানায় যে একটি অস্ত্রোপচার পদ্ধতি আছে যার মাধ্যমে এই পরজীবীটিকে অপসারণ করা যায়। তার বুকে থাকা ক্ষতচিহ্ন প্রমাণ করে যে একসময় তার শরীরে জোর করে এই পরজীবীটি প্রবেশ করানো হয়েছিল, কিন্তু সে সফলভাবে তা অপসারণ করেছিল। লুইস জানায় যে তার একটি পরিকল্পনা আছে যার জন্য তার লিওন ও অ্যাশলির বিশ্বাসের প্রয়োজন হবে, যদিও তারা দ্বিধাগ্রস্ত। লিওন লুইসকে তার সাহায্য করার কারণ জানতে চাইলে লুইস উত্তর দেয় সে তার ভালো লাগা থেকে এই কাজ করছে। অতঃপর লুইস পরে যোগাযোগ করার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে যায়। লুইস বৃষ্টি ভেজা পথে এগিয়ে যেতে যেতে এডা ওয়ংয়ের দেখা পায়, যে অপ্রত্যাশিতভাবে রেসিডেন্ট ইভিল 2 এর ঘটনার পরও বেঁচে আছে। এডা অ্যাম্বার সংগ্রহের ব্যাপারে লুইসের অগ্রগতির কথা জানতে চায় এবং তাকে মনে করিয়ে দেয় যে এটি ছাড়া সে কোনো সুরক্ষা পাবে না। লুইস তাকে আশ্বাস দেয় যে সে অ্যাম্বার উদ্ধার করবেই এবং সে আরও জানায় যে তার অন্য কিছুও সংগ্রহ করতে হবে। অন্যদিকে হানিগান লিওনের সাথে যোগাযোগ করে জানায় যে আবহাওয়ার অবনতির কারণে হেলিকপ্টারটি উদ্ধারস্থলে পৌঁছাতে পারছে না। সে আরও সাহায্য করার ইচ্ছা প্রকাশ করলে লিওন তাকে আশ্বস্ত করে যে তারা নিরাপদে ফিরে আসবে। অতঃপর লিওন ও অ্যাশলি এগিয়ে অঞ্চলটির আরও গভীরে প্রবেশ করে। যাত্রাপথে চেকপয়েন্ট ক্র্যাঙ্ক নেওয়ার সময় চেইনসো হাতে দুটি উন্মত্ত নারী গানাডো লিওনের ওপর আক্রমণ করে। এর পাশাপাশি সাধারণ গানাডোরাও লিওন ও অ্যাশলির ওপর চড়াও হয়। তাদের সামলে লিওন ও অ্যাশলি চেকপয়েন্ট এলাকা পার হওয়ার সময় গ্রাম প্রধান মেন্ডেস তাদের উপর আবারও আক্রমণ করে। মেন্ডেসের থেকে পালানোর সময় গ্রামবাসীরা পদে পদে তাদের বাধা দেয় এবং তাদের পথ আটকে দিতে ব্রিজ ভেঙে ফেলে। তাই তারা পাহাড়ের কিনার ঘেঁষে থাকা সরু ও নড়বড়ে কাঠের পথ ধরে যেতে থাকে, কিন্তু মাঝপথে অ্যাশলির পা কাঠের তক্তায় আটকে যায়। অ্যাশলি নিজেকে মুক্ত করার চেষ্টা করে এবং লিওন তাদের ধাওয়াকারী গানাডোকে গুলি করে, যার ফলে পুরো কাঠের পথটি ধসে পড়তে শুরু করে। কিন্তু পথ পুরোপুরি ধসার আগেই তারা দুজনে অন্য পারে পৌঁছাতে সক্ষম হয়। লিওন দেখতে পায় গ্রাম প্রধান তার ধাওয়া অব্যাহত রাখতে চলে যাচ্ছে। লিওন ও অ্যাশলি একটি পুরনো জরাজীর্ণ কসাইখানার মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্রাম প্রধানের অতর্কিত হামলার শিকার হয়। মেন্ডেস তাদের সংগ্রাম বন্ধ করে তার কাল্টের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে বলে। সংঘাত অনিবার্য বুঝতে পেরে লিওন অ্যাশলিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং নিজে মেন্ডেজের দিকে একটি জ্বালানির ট্যাঙ্ক ছুঁড়ে গুলি করে সেটিতে বিস্ফোরণ ঘটায়। তবে বিস্ফোরণে মেন্ডেজের তেমন কোনো ক্ষতি হয় না। সে তার রূপান্তরিত রূপ প্রকাশ করে এবং একটি মারাত্মক যুদ্ধ শুরু হয়। লড়াই তীব্রতর হলে লিওন সফলভাবে মেন্ডেজের শরীরকে দুই ভাগে বিভক্ত করে ফেলে, কিন্তু শরীরের উপরের অংশ আরও রূপান্তরিত হয়ে পুনরায় আক্রমণ চালায়। অবশেষে মেন্ডেজ মারা যায়। অন্যদিকে লিওন গ্রাম প্রধানের সাথে তার লড়াইয়ে বেঁচে যায়। বাইরে অ্যাশলি কসাইখানার একটি জানালা ভেঙে জ্বলন্ত ভবন থেকে লিওনের বের হওয়ার ব্যবস্থা করে। লিওন তাকে বাঁচানোর জন্য অ্যাশলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তারা দুজনে সেখান থেকে সরে যায়। তারা একটি দুর্গের দিকে এগিয়ে যায় এবং ভেতরে প্রবেশ করে। ঠিক তখনই তাদের পেছনের ফটকটি ধীরে ধীরে উপরে উঠে তাদের ভেতরে আটকে ফেলে।
দুর্গে প্রবেশ করার পর লুইস লিওনের সাথে যোগাযোগ করে একটি সাপ্রেসেন্ট দেওয়ার কথা বলে, যা পরজীবীর বিস্তারকে ধীর করে দিতে পারে। সে প্রস্তাব দেয় যে তারা 3 জন দুর্গের আঙিনায় মিলিত হবে এবং লিওনকে প্লাগার বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট ওষুধের ব্যবহার সম্পর্কে একটি নথি পাঠায়। প্রধান গবেষক অ্যানাবেল গার্সিয়া এস্কুডেরো এবং গবেষক রায়ান চেন নথিটি উপস্থাপন করেন। এতে ব্যাখ্যা করা হয়েছে যে প্লাগার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে হালকা পেট ব্যথা, রক্তকাশি, মাথা ঘোরা এবং জ্ঞান হারানো। তাদের তৈরি করা সাপ্রেসেন্ট পরজীবীর বৃদ্ধিকে বাধা দিতে পারে, কিন্তু পোষক দেহ থেকে একে নির্মূল করতে পারে না। লিওন তার যাত্রা অব্যাহত রাখার সময় একটি কঠোরভাবে সুরক্ষিত প্রবেশদ্বার দেখতে পায়, যার আশেপাশে ক্যাটাপল সহ অসংখ্য উপাসক উপস্থিত ছিল। সশস্ত্র গোলন্দাজ বাহিনীর প্রতিরোধের সম্মুখীন হলেও সে অবশেষে কামান ব্যবহার করে প্রবেশদ্বারটি উড়িয়ে দিয়ে ভেতরে আশ্রয় নেয়। সেখানে লিওন ও অ্যাশলি দুর্ঘাধিপতি রামন সালাজারের মুখোমুখি হয়, যে স্যাডলারের ইচ্ছা অনুযায়ী বিশ্বজুড়ে পরজীবী ছড়িয়ে দেওয়ার জন্য অ্যাশলিকে তার হাতে তুলে দেওয়ার দাবি করে। তার পরিকল্পনা ছিল অ্যাশলিকে ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্টের কাছে পরজীবীটি ছড়িয়ে দেওয়া এবং অবশেষে বিশ্ব দখল করা। লিওন ও অ্যাশলি এই দাবি প্রত্যাখ্যান করে, ফলে তারা ধর্মান্ধদের প্রতিরোধের সম্মুখীন হয়। তা সত্ত্বেও তারা পালানোর একটি উপায় খুঁজে পায়। দুর্গের নির্যাতন কক্ষের গভীরে লিওন ভয়ঙ্কর দৃশ্য এবং ক্ষতবিক্ষত মৃতদেহের পাশাপাশি পূর্ববর্তী তত্ত্বাবধায়কের লেখা কিছু নোট দেখতে পায়। ঘুরে দেখার সময় লিওন দুর্ঘটনাক্রমে একটি দুর্বল কাঠের মেঝের মধ্য দিয়ে নিচে পড়ে যায় এবং একটি বাঁধা গ্যারাডরের মুখোমুখি হয়। গ্যারাডর হলো গানাডোদের উন্নত সংস্করণ। লিওন বুঝতে পারে যে লোকটির চোখ সেলাই করে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তার শ্রবণ শক্তি প্রখর হয়ে উঠেছে। গ্যারাডরটি বাঁধনমুক্ত হয়ে লিওনের দিকে তেড়ে যায়, ফলে লিওন আত্মরক্ষা করতে বাধ্য হয়। কক্ষ থেকে পালিয়ে আসার পর লিওন ও অ্যাশলি দুর্গের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে। রামনের সশস্ত্র লোকদের সাথে লড়াই করতে করতে তারা আঙিনায় পৌঁছায়, যেখানে অ্যাশলির শারীরিক অবস্থার অবনতি ঘটে। অ্যাশলি লিওনের সামনে লুটিয়ে পড়ে এবং লিওন অবাক হয়ে দেখে যে কেউ একজন অ্যাশলিকে নিয়ন্ত্রণ করে তার ছুরিটি নিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। লিওন কিছু বুঝে ওঠার আগেই একটি গেট তাদের আলাদা করে দেয় এবং নিজের কৃতকর্মে আতঙ্কিত হয়ে অ্যাশলি আবার নিয়ন্ত্রণ ফিরে পায়। আবারও লিওনের ক্ষতি করে ফেলার ভয়ে অ্যাশলি তার কাছ থেকে পালিয়ে যায়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর লিওন সাম্প্রতিক ঘটনাগুলো জানাতে হানিগানের সাথে যোগাযোগ করে, কিন্তু তাদের সংকেত ধীরে ধীরে বিচ্ছিন্ন হওয়ায় লিওন পুরোপুরি একা হয়ে যায়। দুর্গের ভেতরে অ্যাশলিকে খুঁজে বের করার জন্য সে যখন পূর্বের পথ ধরে এগোচ্ছিল, তখন অপ্রত্যাশিতভাবে এডার সাথে তার দেখা হয়। এডার 6 বছর পূর্বের তথাকথিত মৃত্যু নিয়ে লিওনের বিস্ময়হীনতা লক্ষ্য করে এডা তাকে বন্দুকের মুখে জিম্মি করে, তবে লিওন তাকে নিরস্ত্র করতে সক্ষম হয় এবং পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এডা এখন যে সংস্থায় কাজ করছে সে সম্পর্কে কৌতূহলী হয়ে লিওন তাকে প্রশ্ন করে, কিন্তু এডা কৌতুকপূর্ণভাবে তার প্রশ্নগুলো এড়িয়ে যায়। নিজেদের সামলে নেওয়ার পর এডা লিওনকে পরামর্শ দেয় অ্যাশলিকে পরিত্যাগ করার, কারণ তার বিশ্বাস অ্যাশলির পরিণতি অনিবার্য। তবে লিওন দৃঢ়ভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। সময় ফুরিয়ে আসায় এডা পরবর্তী কোনো দিন তাদের আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব দেয় এবং জানালা দিয়ে পালিয়ে যায়। যাত্রাপথে লিওন পরজীবীটির আরেকটি রূপের মুখোমুখি হয়, যা চলাচল করার ক্ষমতা অর্জন করেছে এবং মানুষের শরীরে নিজেকে সংযুক্ত করে তাদের নিয়ন্ত্রণ করতে পারে। দুর্গের ছাদে সে ভারী বর্মে সজ্জিত একটি এল হিগান্তের সাথে যুদ্ধ করতে বাধ্য হয়। সরাসরি আক্রমণের কোনো উপায় না পেয়ে প্রাণীটি তার দিকে পাথর ছুঁড়তে থাকলে লিওন তা পাশ কাটিয়ে এগোতে থাকে। অবশেষে লিওন একটি কামান খুঁজে পায় এবং প্রাণীটিকে লক্ষ্য করে সেটি ব্যবহার করলে প্রাণীটির চোখে মারাত্মক আঘাত লাগে এবং সে ভূপতিত হয়। এগিয়ে যাওয়ার সময় প্রাণীটি লিওনের ওপর অতর্কিত আক্রমণ করে, কিন্তু লিওন তার নাগাল এড়াতে সক্ষম হয়, যার ফলে প্রাণীটি নিচে পড়ে মারা যায়। অনুসন্ধান করার সময় লিওন একটি নির্জন ঘরে অ্যাশলিকে খুঁজে পায়, যে একা বসে কান্না করছিল। লিওন তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যাশলি আবার নিয়ন্ত্রিত হওয়ার ভয়ে পিছিয়ে যায়। লিওন তাকে আশ্বস্ত করার চেষ্টা করে এবং অ্যাশলি লিওনের লক্ষণগুলো খেয়াল করে বুঝতে পারে যে সেও সংক্রমিত। লিওন তাকে সান্ত্বনা দিয়ে বলে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু তবুও তাকে সামনে এগিয়ে যেতে হবে। দুজনের মধ্যে এক আবেগঘন মুহূর্তের পর লুইসের অনুপস্থিতিতে লিওন বিভ্রান্ত হয়, কিন্তু খুব শীঘ্রই লুইস তার সাথে যোগাযোগ করে। লুইস আঙিনার ওপারের নাচের ঘরে লিওনের কাছে সাহায্য চায়। লিওন সেই স্থানে পৌঁছানোর জন্য রওনা দেয়, কিন্তু সেখানে পৌঁছে তারা দরজা তালাবদ্ধ দেখতে পায়, যার ফলে সেটি খোলার জন্য প্রয়োজনীয় অংশগুলো খুঁজতে তারা পুরো দুর্গ জুড়ে তল্লাশি চালায়। পথিমধ্যে তারা প্লাগাস অধ্যুষিত বর্ম অর্থাৎ আর্মাডুরাসের মুখোমুখি হয়, যাদের সাথে তাদের লড়াই করতে হয়। যখন তারা প্রয়োজনীয় অংশগুলো সংগ্রহ করে সেগুলো প্রতিস্থাপন করছিল, অ্যাশলি একদল ধর্মান্ধকে এগিয়ে আসতে দেখে এবং লিওন তাদের প্রতিহত করার জন্য প্রস্তুত হয়,
দুর্ভাগ্যবশত ধর্মান্ধদের একজন লিওনকে একটি খাঁচায় আটকে ফেলে, ফলে অ্যাশলি বিপদের মুখে পড়ে। লিওন অ্যাশলিকে পালিয়ে যেতে অনুরোধ করে। লিওন আক্রমণকারী ধর্মান্ধদের প্রতিহত করার সময় অ্যাশলি পালাতে সক্ষম হয় এবং নিজেকে একটি ঘরে আটকে রাখে। পালিয়ে না যাওয়ার দৃঢ় সংকল্প নিয়ে সে লিওনকে তার বন্দিদশা থেকে মুক্ত করার একটি উপায় খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। অ্যাশলি জরাজীর্ণ ঘরগুলোর মধ্য দিয়ে চলতে থাকে এবং আরও আর্মাডুরাসের মুখোমুখি হয়। তবে সে লক্ষ্য করে যে নীল লণ্ঠনের আলো ব্যবহার করে তাদের সাময়িক সময়ের জন্য থামিয়ে দেওয়া সম্ভব। উপরের তলায় যাওয়ার পথে অ্যাশলি লিওনকে আশ্বস্ত করে যে সে তাকে মুক্ত করার একটি উপায় খুঁজে বের করবে। অবশেষে সে লিওনকে মুক্ত করার জন্য সালাজার ফ্যামিলি ইনসিগনিয়া সংগ্রহ করে, কিন্তু ফেরার পথে তাকে অসংখ্য আর্মাডুরাসের নিরলস ধাওয়ার সম্মুখীন হতে হয়। সকল বাধা পেরিয়ে সে সফলভাবে দরজাটি খুলে গ্র্যান্ড হলে প্রবেশ করে। সে ধর্মান্ধের কাছ থেকে খাঁচার চাবি নিয়ে সে লিওনের দিকে ছুড়ে দেয়। লিওন যেইমাত্র তার খাঁচার তালা খুলতে যাচ্ছিল সে দেখতে পায় রামনের চাকর ভার্দুগো অ্যাশলিকে অপহরণ করছে। ভার্দুগোকে থামাতে মরিয়া হয়ে লিওন তার দিকে গুলি চালায়, কিন্তু প্রাণীটি নির্বিকারভাবে এগিয়ে যায়। অসহায়ভাবে লিওন দেখতে থাকে অ্যাশলিকে একটি অজানা স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্গের বাইরে এডা তার অগ্রগতির সর্বশেষ অবস্থা জানাতে তার নিয়োগকর্তার সাথে যোগাযোগ করে। সে জানায় যে সে এখনও অ্যাম্বার উদ্ধার করতে পারেনি, তবে উল্লেখ করে যে লিওন তাকে এই উদ্ধার কাজে সহায়তা করছে। তার নিয়োগকর্তা আরও সহায়তার জন্য লিওনকে দলে রাখতে রাজি হয়। ফোন কল শেষে এডা দেখতে পায় ভার্দুগো অ্যাশলিকে সিংহাসন কক্ষের দিকে নিয়ে যাচ্ছে, তাই সে দ্রুত লিওনকে খবর দেয়। লিওন এডার কাছ থেকে খবরটি পাওয়ার পর আরও তথ্য জানতে চাওয়ার আগেই এডা হঠাৎ ফোনটি কেটে দেয়। সিংহাসন কক্ষের দিকে যাওয়ার সময় লিওন নবিস্তাদরের মুখোমুখি হয়, যেগুলো হলো রামনের সেবক ইসিদ্রো উরিয়ার্তে তালাভেরার গবেষণায় তৈরি পরজীবী এবং ভ্রূণের সংমিশ্রণে সৃষ্ট প্রাণী। সিংহাসন কক্ষে পৌঁছে লিওন দেখে যে ধর্মান্ধরা মুখে রক্ত দিয়ে চিহ্ন আঁকানো অ্যাশলিকে চেপে ধরে রেখেছে, তবে লিওন কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ভার্দুগো তাকে পদদলিত করে। অসহায়ভাবে লিওন দেখে অ্যাশলিকে জোর করে একটি কালো তরল পান করানো হচ্ছে, যা রামনের দাবি অনুযায়ী তার কষ্ট আরও বাড়িয়ে দেবে। অ্যাশলি যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং তার উপসর্গগুলো আরও খারাপ হতে থাকে। অ্যাশলির যন্ত্রণার মাত্রা লিওনকে দেখিয়ে নিজের বিকৃত কাম উদ্দেশ্য চরিতার্থ করার পর রামন বিদায় নেয় এবং ভার্দুগোকে আদেশ দেয় লিওনকে কূপের ভেতরে একটি গর্তে ফেলে দিতে, যা অ্যাশলিকে কষ্ট দেয়। অতল গহ্বরে পড়ার সময় লিওন ধর্মান্ধদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ব্যবহৃত শিকল ধরে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। ভূপৃষ্ঠে ফিরে আসার চেষ্টায় গুহার আরও গভীরে গিয়ে লিওন অবশেষে একটি ভূগর্ভস্থ গবেষণাগারের সন্ধান পায়। সেখানে সে ইদ্রিসর রেখে যাওয়া কিছু নোট খুঁজে পায়। নোটে সে নিজেকে মানবতার সীমাবদ্ধতা অতিক্রমকারী, রামনের একনিষ্ঠ অনুচর ও মৃত্যুদণ্ডদাতা ভার্দুগোর একজন বলে ঘোষণা করে। গবেষণাগার থেকে পালানোর জন্য লিওন যখন বিদ্যুৎ পুনরুদ্ধারের চেষ্টা করছিল, তখন ভার্দুগো নিরলসভাবে তাকে ধাওয়া করে শিকার করার চেষ্টা করতে থাকে। বিদ্যুৎ পুনরুদ্ধারের পর অবশেষে লিফটের সাহায্যে লিওন উপরে উঠতে শুরু করে। উপরে যাওয়ার সময় লিওনের প্লাগার উপসর্গগুলো আরও খারাপ হতে থাকে এবং সে কিছু বিভীষিকাময় দৃশ্য দেখতে পায়, যেখানে একজন লোক স্যাডলারের কাছ থেকে ভবঘুরে শিশুদের পরিত্রাণ করার আদেশ পাচ্ছিল। উপরে খনিতে পৌঁছানোর পর লিওন দেখে যে লুইস সাপ্রেসেন্ট হাতে সেখানে দাঁড়িয়ে আছে। সাপ্রেসেন্ট নেওয়ার পর লুইস লিওনকে সতর্ক করে যে এর প্রভাব বেশিক্ষণ স্থায়ী হবে না, তবে লিওন দৃঢ়প্রতিজ্ঞ হয়ে তাকে নিয়ে চিন্তা করতে মানা করে, যেহেতু অ্যাশলিকে উদ্ধার করাই তার প্রধান লক্ষ্য। লুইস অ্যাশলিকে উদ্ধারের এই প্রচেষ্টায় লিওনের সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিমধ্যে লিওন পূর্বে আমব্রেলা কোম্পানিতে কাজ করত এমন একজনের প্রতি তার অবিশ্বাস প্রকাশ করে, কিন্তু লুইস তাকে আশ্বস্ত করে যে সেই কোম্পানি শেষ হয়ে গেছে এবং সে তার ভুল শুধরে নিতে লিওনকে সাহায্য করতে ইচ্ছুক। এগিয়ে যাওয়ার সময় লিওন এবং লুইস একটি পথ খুঁজে পায় যা ব্লাস্ট ফার্নেসের দিকে নিয়ে যায়। এই এলাকায় লিওনকে হঠাৎ আরেকটি এল হিগান্তে ধরে ফেলে। লুইস তাকে টেনে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু দানবটি বিপুল শক্তিতে তাদের দুজনকেই টেনে নিয়ে যায়। লুইস লিওনকে দানবটির হাতে পিষে যাওয়া থেকে বাঁচায় এবং লিওন লুইসকে দ্বিতীয় এল হিগান্তের দ্বারা পদদলিত হওয়ার পূর্বে সতর্ক করে। তারা দুজনে মিলে আশেপাশের পরিবেশকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করে প্রাণী দুটির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় তারা এল হিগান্তে দুটিকে হত্যা করতে সক্ষম হয়। লিওন অবাক হয়ে চিন্তা করে প্রাণী দুটিকে কেন খনির ভেতরে রাখা হয়েছিল। লুইস ব্যাখ্যা করে যে সেই খনি থেকেই কাল্টটি প্রাচীন অ্যাম্বারের ভেতরে লাস প্লাগাস পরজীবীগুলোকে খুঁজে পেয়েছিল। এজন্য তারা খনিটিকে পবিত্র মনে করে নিরাপত্তা বাড়াতে এল হিগান্তেগুলোকে সেখানে রেখেছিল। সামনে এগোনোর আর কোনো কার্যকর পথ না পেয়ে লিওন এবং লুইস খনির মধ্য দিয়ে মাইন কার্টে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পুরো পথ জুড়ে গানাডোরা তাদের তাড়া করে। তারা নবিস্তাদোরদের চাকের পাশ দিয়েও যায়। মাইন ট্র্যাক শেষ হয়ে যাওয়ায় ও কার্টের ব্রেক ভেঙে যাওয়ায় লিওন আর লুইস লাফ দিতে বাধ্য হয় এবং ফলশ্রুতিতে অসংখ্য শত্রুর মুখোমুখি হয়।
অবশেষে লিফটের কাছে পৌঁছে তারা দুজন তাতে ওঠে এবং উপরে ওঠার সময় লিওন লুইসকে লস ইলুমিনাদোসের সাথে লুইসের অতীত সম্পৃক্ততা স্বীকার করতে এবং প্রায়শ্চিত্তের উপায় হিসেবে তাদের সাহায্য করতে অনুরোধ করে। ভূপৃষ্ঠে পৌঁছানোর পর লুইসকে পেছন থেকে জ্যাক ক্রাউজার ছুরিকাঘাত করে। 2 বছর আগে অপারেশন হাভিয়ার নামক একটি গোপন মিশনে ক্রাউজারের মৃত্যু হয়েছিল, কিন্তু ক্রাউজারের বেঁচে থাকার সত্যটি লিওনকে হতবাক করে এবং সে ক্রাউজারের বিশ্বাসঘাতকতার পরিচয় পায়। সে বুঝতে পারে যে অ্যাশলির অপহরণের জন্য দায়ী গুপ্তচরটি ক্রাউজারই ছিল এবং সে স্বেচ্ছায় কাল্টের হয়ে কাজ করছে। ক্রাউজার লুইসের থেকে অ্যাম্বারের নমুনা উদ্ধার করে এবং একটি ছুরি হাতে নিয়ে লিওনের সাথে মুখোমুখি লড়াইয়ে লিপ্ত হয়। লড়াইয়ের মাঝে লিওন ক্রাউজারকে বোঝানোর এবং তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করে। ক্রাউজার প্রকাশ করে যে 2 বছর আগে অপারেশন হাভিয়েরে তার কমরেডদের মৃত্যু হয় এবং সে বিশ্বাস করে যে সরকার তাদের মৃত্যু হতে দিয়েছিল, তাই সে প্রতিশোধ নিতে চায়। ক্রাউজারের সাথে লড়াইয়ে লিওন শেষ পর্যন্ত পরাজিত হয়, কিন্তু লুইস ক্রাউজারের ছুরিতে গুলি করে লিওনকে বাঁচাতে সক্ষম হয়। লিওনের মধ্যে কোনো পরিবর্তন না দেখে হতাশ হয়ে ক্রাউজার ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত লুইস মাটিতে লুটিয়ে পড়ে এবং লিওনকে তার ল্যাবের চাবি দেয়, যেখানে তারা পরজীবীটি অপসারণ করতে পারবে। সে লিওনকে বলে যে মানুষ বদলাতে পারে এবং লিওন দুঃখের সাথে দেখে যে লুইস তার আঘাতের কাছে হার মেনে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। লুইসের মৃত্যুর প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে লিওন ক্রাউজারের মুখোমুখি হওয়ার জন্য ভূপৃষ্ঠে পৌঁছানোর লিফটে চড়ে। লিফটের ভেতর এডা তাকে অ্যাশলির অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে বলে অ্যাশলিকে ক্লক টাওয়ারে নিয়ে যাওয়া হয়েছে। সে লিওনকে জানায় যে অ্যাশলিকে বাঁচানোর জন্য এখনও সময় আছে। লিওন ব্যঙ্গ করে বলে যে এডা আসলে ততটা হৃদয়হীন নয়। ক্লক টাওয়ারে পৌঁছানোর পর রামন তার অনুচরদের নির্দেশ দেয় লিওনকে চূড়ায় ওঠার সময় থামাতে। সকল বাধা অতিক্রম করে লিওন টাওয়ারের চূড়ায় পৌঁছায়। ভেতরে রামন অ্যাশলিকে ক্রাউজারের হাতে তুলে দেয় এবং তাকে স্যাডলারের প্রতি তার আনুগত্য ঘোষণা করার কথা মনে করিয়ে দেয়। লিওন তাদের কাছে পৌঁছানোর আগেই ক্রাউজার ঝুলন্ত সেতুটি তুলে অ্যাশলিকে নিয়ে চলে যায়, ফলে রামনকে একাই লিওনের মুখোমুখি হতে হয়। রামন লিওনকে নিয়ে বিদ্রূপ করে, কিন্তু লিওন তার এই খেলায় অতিষ্ঠ হয়ে ওঠে। সে রামনের বুকে ও মাথায় গুলি করে, যার ফলে সে নিচে পড়ে যায়। রামনের মৃত্যু হলেও লিওন তার হাসি শুনতে পায় এবং কিছুক্ষণ পরই তার পরিবর্তিত রূপের মুখোমুখি হয়। লিওন তাকে পরাজিত করার চেষ্টায় আশেপাশের সবকিছু সামলে তাকে আঘাত করতে থাকে। রামন স্যাডলারের কাছে সাহায্য চেয়ে চিৎকার করে ওঠে, কিন্তু অবশেষে লিওনের দেওয়া আঘাতের কাছে হার মেনে মারা যায়। টাওয়ার থেকে বেরিয়ে এসে লিওন দেখে ক্রাউজারের বোটে করে অ্যাশলিকে নিয়ে কোথাও যাচ্ছে। একটি মেমো পড়ে জানা যায় সালাজার পরিবার অনেক বছর ধরে লাস প্লাগাস পৃথিবী থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল, তবে লস ইলুমিনাদোস কাল্ট রামনকে ব্যবহার করে তা ছড়িয়ে দিয়েছিল। লিওন দ্রুত জেটিতে ছুটে গিয়ে আরেকটি বোট খুঁজে পায়, কিন্তু তাতে কোনো চাবি ছিল না। ভাগ্যক্রমে এডা বোটটির চাবি নিয়ে সেখানে হাজির হয়। নৌযাত্রার সময় লিওন এডার সাথে র্যাকুন সিটি ধ্বংসের পর থেকে সে এবং পৃথিবী কিভাবে বদলে গেছে সে সম্পর্কে মন খুলে কথা বলে। এডা হেসে বলে লিওন মোটেও বদলায়নি। লিওন তার নেওয়া কঠিন সিদ্ধান্তগুলোর কথা ভাবে, যেখানে একটি জীবন বাঁচাতে গিয়ে আরও অনেকের জীবনহানি ঘটেছে। সে প্রশ্ন করে এডাও কি তার মতো বদলে গেছে, নাকি 6 বছর আগের মতোই তাকে নিজের স্বার্থে ব্যবহার করছে। এরা কোনো জবাব না দিয়ে চুপ করে থাকে এবং একটি দ্বীপের পাশে এসে বোট লিওনের কাছে রেখে চলে যায়। দ্বীপটির তীরে পৌঁছে লিওন অত্যন্ত সুরক্ষিত প্রতিরক্ষা ব্যবস্থা দেখতে পায় এবং ক্রাউজারকে অ্যাশলিকে ঘাঁটির ভেতরে নিয়ে যেতে দেখে। অ্যাশলিকে উদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে লিওন সফলভাবে ঘাঁটিতে অনুপ্রবেশ করে। সে আবিষ্কার করে যে অ্যাশলিকে এমন একটি ঘরে আটকে রাখা হয়েছে যেখানে প্রবেশের জন্য লেভেল 3 অ্যাক্সেস কি কার্ড প্রয়োজন। লিওন কি কার্ডটি খুঁজতে বেরিয়ে পড়ে এবং পথে ভয়ঙ্কর রিজেনারেটর নামক জীব ও তাদের কাঁটাযুক্ত রূপ আয়রন মেইডেনের মুখোমুখি হয়। এই জীবগুলো অবিরামভাবে নিজেদের পুনরুজ্জীবিত করতে পারে, যতক্ষণ না তাদের শরীরের ভেতরে থাকা অত্যাবশ্যকীয় অঙ্গ হিসেবে কাজ করা পরজীবীগুলো অপসারণ করা হয়। কি কার্ডটি সংগ্রহের পর লিওন অ্যাশলির সেল খোলে এবং দেখে যে তার অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। তাই লিওন অ্যাশলির দেহে সাপ্রেসেন্ট ইনজেক্ট করে, যা তাকে সাময়িক স্বস্তি দেয়। লিওন নিজের দেহে সাপ্রেসেন্টের প্রভাব কমে আসছে অনুভব করে ক্লান্তভাবে অ্যাশলির পাশে বসে তার জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ অপেক্ষার পর অ্যাশলি জেগে ওঠে এবং লুইসের মৃত্যুর খবর জানতে পারে। লুইসের প্রতি শ্রদ্ধা জানাতে সে তাদের শরীর থেকে পরজীবীগুলোকে নির্মূল করার প্রতিজ্ঞা করে। লিওন লুইসের গবেষণাগারের অবস্থান জানার জন্য এডার সাথে যোগাযোগ করে এবং এডা তাদের জানায় যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সামিটে অবস্থিত। এই তথ্য নিয়ে তারা দুজন সামিটে পৌঁছানোর জন্য তাদের যাত্রা শুরু করে। যখন তারা পথের মাঝে একটি দুর্বল দেয়ালের সম্মুখীন হয়, অ্যাশলি একটি ক্রেনের নিয়ন্ত্রণ নিয়ে রেকিং বল দিয়ে সেটি ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু এতে আশেপাশে থাকা অসংখ্য গানাডো আকৃষ্ট হয়ে তাদের দিকে আসে।
লিওন তাদের সামলে অ্যাশলিকে দেয়াল ভাঙার জন্য সময় করে দেয়। এরপর তারা একটি লিফটে ওঠে। উপরে ওঠার সময় অ্যাশলি তাদের দলবদ্ধ কাজগুলোর কথা স্মরণ করে এবং লিওনের মতো একজন এজেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করে। তবে লিওন তাকে মনে করিয়ে দেয় যে তাদের প্রধান উদ্দেশ্য সেখান থেকে বেঁচে ফেরা। অ্যাম্বার স্টোর রুমে প্রবেশ করার পর লিওন এবং অ্যাশলি সেই অ্যাম্বারটি খুঁজে পায়, যার মধ্যে লুইসের বলা প্লাগাদ পরজীবীগুলো ছিল। তখনই স্যাডলার তার অনুগামীদের সাথে এসে নিজেকে কাল্টের মুখপাত্র হিসেবে পরিচয় দেয়। এর জবাবে লিওন স্যাডলারের চোখে গুলি করে, কিন্তু ক্ষতটি দ্রুত সেরে যায়। স্যাডলার লিওন ও অ্যাশলিকে নিয়ন্ত্রণ করে এবং অ্যাশলিকে নির্দেশ দেয় লিওনকে হত্যা করার। অ্যাশলি লিওনকে না মারার জন্য প্রাণপণ চেষ্টা করার সময় দুইজন অনুগামীকে গুলি করে, তবে লিওনকে তাক করার সময় বন্দুকটি জ্যাম হয়ে যায়। ফলে স্যাডলার এবং তার অনুগামীরা অ্যাশলিকে নিয়ে যেতে বাধ্য হয়। তারা যথেষ্ট দূরে চলে গেলে লিওন পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পায় এবং তার বন্দুকটি পুনরুদ্ধার করে। সামিটের দিকে যাওয়ার সময় একটি তাঁবুর ভেতরে লিওন অপারেশন হাভিয়ের সম্পর্কে তথ্য উদ্ঘাটন করে, যা ছিল জনসাধারণের কাছে অজানা একটি গোপন অভিযান। এই অভিযানের পরিকল্পনা করতে বছরের পর বছর লেগেছিল এবং এতে অত্যন্ত দক্ষ সৈন্যদের বাছাই করা হয়েছিল। দুর্ভাগ্যবশত তাদের কমান্ডিং অফিসার ক্রাউজার ছাড়া অংশগ্রহণকারী সকল সৈন্যই মারা যায়। অভিযানে ব্যর্থতার পেছনে কারণটি রহস্যে আবৃত রয়েছে এবং গুজব রয়েছে যে কমান্ডে থাকা ব্যক্তিদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ছিল অথবা স্বয়ং রাষ্ট্রপতির কাছ থেকে সরাসরি আদেশ এসেছিল। লিওন অ্যাশলির অপহরণের বিস্তারিত বিবরণও জানতে পারে, যার মধ্যে রয়েছে কিভাবে জড়িত ব্যক্তিরা তাদের গাড়িতে ইঞ্জিনের সমস্যা সাজিয়েছিল, অ্যাশলিকে অন্য একটি গাড়িতে তুলেছিল এবং পরিবহনের জন্য একটি বড় কন্টেইনারে রাখার আগে তাকে কাবু করেছিল। অন্য একটি ইউনিক বিক্ষিপ্ততা সৃষ্টি করলে সেই সুযোগে বাকি দল তদন্তের ডেটাবেজে অনুপ্রবেশ। একটি উন্মুক্ত এলাকায় প্রবেশ করার পর সেখানে ক্রাউজার এসে লিওনের বিচার বুদ্ধির অভাবের জন্য তাকে বিদ্রূপ করে এবং কাউকে বাঁচাতে না পারার অক্ষমতা নিয়ে উপহাস করে। লিওন পাল্টা জবাব হিসেবে ক্রাউজারের কাল্টের সাথে কাজ করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। অ্যাশলিকে যে টাওয়ারে আটকে রাখা হয়েছে, লিওন সেদিকে যাওয়ার চেষ্টা করতে থাকলে তাদের মধ্যে এক মারাত্মক লড়াই শুরু হয়। পরাস্ত হয়ে ক্রাউজার তার হাত দুটি রূপান্তরিত করতে শুরু করে এবং মাটিতে সজোরে আঘাত করে, যার ফলে লিওনও নিচে পড়ে যায়। অন্ধকার করিডোর দিয়ে পথে চলতে চলতে লিওন টাওয়ারের প্রবেশদ্বারে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ ঝুলন্ত সেতুটি উঠে গেছে এবং তার পেছনে ক্রাউজার আবির্ভূত হয়েছে, যার অন্য হাতটিও এখন রূপান্তরিত। দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয় এবং লিওন বিজয়ী হয়, যার ফলে ক্রাউজার তার আঘাতের কারণে অক্ষম হয়ে পড়ে। নিজের আসন্ন মৃত্যুকে মেনে নিয়ে ক্রাউজার লিওনকে তার যা করার তা করতে বলে এবং লিওন ক্রাউজারের নিজের ছুরি দিয়েই তার হৃৎপিণ্ডে আঘাত করে তার জীবনাবসান ঘটায়। শেষ মুহূর্তে ক্রাউজার গর্বের সাথে স্বীকার করে যে সে লিওনকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়েছে, যে কথার সাথে লিওনও একমত হয়। ঝুলন্ত সেতুটি নামানো হলে লিওন টাওয়ারে প্রবেশ করে, তবে ভেতরে যাওয়ার আগে ক্রাউজারের প্রাণহীন দেহের দিকে অনুশোচনাপূর্ণ দৃষ্টিতে ফিরে তাকায়। ভবনটির ছাদে দাঁড়িয়ে লিওন তাদের সুরক্ষিত ধর্মস্থানের দিকে তাকিয়ে দেখে স্যাডলারের অনুচরেরা অ্যাশলিকে ভেতরে নিয়ে যাচ্ছে। লিওন যখন তাদের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন হানিগানের পাঠানো একটি যুদ্ধ হেলিকপ্টারে করে আসা মাইক তাকে সাহায্য করে। একটি নির্দিষ্ট অবতরণ স্থলের কাছে পৌঁছে লিওন হেলিকপ্টারটিতে চড়ার প্রস্তুতি নেয়, কিন্তু যানটিতে ঘিরে ফেলা নভিস্তাদরদের ঝাঁকের কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। নভিস্তাদরদের ক্ষতি সাধনে হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং সেটি নিয়ন্ত্রণহীনভাবে বিধ্বস্ত হয়, আর এই প্রক্রিয়ায় মাইক মারা যায়। স্যাডলারের প্রতি ক্রোধে উন্মত্ত হয়ে লিওন তাকে ধ্বংস করতে আগের চেয়েও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠে। ধর্মস্থানে পৌঁছে লিওন একটি পাথরের বেদির ওপর অ্যাশলিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। সে অ্যাশলির কাছে পৌঁছানোর চেষ্টা করলে স্যাডলারের মুখোমুখি হয়, যে প্রকাশ করে যে তাদের শরীর ও মন পবিত্র দেহের মাধ্যমে সংযুক্ত এবং অ্যাশলির মতোই লিওনকে সেই উপহারটি গ্রহণ করার জন্য প্ররোচিত করার চেষ্টা করে। ক্ষিপ্ত হয়ে লিওন স্যাডলারের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু প্লাগা দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়ে এবং তাকে নিয়ন্ত্রণ করার উপক্রম হয়। ঠিক সেই মুহূর্তে এডা এসে স্যাডলারকে গুলি করে, যা লিওন এবং অ্যাশলিকে পালানোর সুযোগ করে দেয়, আর এডা তাদের পিছু ধাওয়াকারীদের প্রতিহত করতে থাকে। সময় ফুরিয়ে আসায় লিওন অ্যাশলিকে কোলে করে টলতে টলতে লুইসের গবেষণাগারের দিকে যেতে শুরু করে। পথিমধ্যে লিওন দৃষ্টিভ্রমের শিকার হয়, তবুও সে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকে। লুইসের দেওয়া চাবিটি ব্যবহার করে তারা অবশেষে গবেষণাগারে পৌঁছায়, যেখানে অসহ্য যন্ত্রণা সত্ত্বেও অ্যাশলির শরীর থেকে প্লাগা অপসারণের প্রক্রিয়া শুরু হয়। অ্যাশলি বিপদমুক্ত হলে স্বস্তি পেয়ে লিওন ক্লান্ত ও বিহ্বল হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। লিওন অজ্ঞান থাকাবস্থায় অ্যাশলি তার শরীর থেকে পরজীবী অপসারণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে। প্লাগাগুলো অপসারণ হওয়ায় তারা স্যাডলারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয় এবং লুইসের সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।
গবেষণাগারে লিওন জানতে পারে যে অ্যাম্বারের নমুনাটির অনন্য বৈশিষ্ট্যের কারণে সেটিকে আরও পরীক্ষার জন্য ফিরিয়ে আনা হয়েছিল। লুইস দেখতে পেয়েছিল যে অ্যাম্বারটিতে লাস প্লাগার এক প্রভাবশালী প্রজাতি আছে, যা স্যাডলারের দেহেও ছিল, এবং সে অনুমান করেছিল যে এটি সম্পূর্ণরূপে বিকশিত হলে এর ক্ষমতা স্যাডলারের সমকক্ষ বা তার চেয়েও বেশি হয়ে যেতে পারে। দুর্ভাগ্যবশত পর্যাপ্ত গবেষণা করার আগেই নমুনাটি বাজেয়াপ্ত করা হয়েছিল। একটি নথিতে লিওন এডার সাথে লুইসের পূর্বের চুক্তি এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে দ্বীপের বাসিন্দাদের ওপর হওয়া নিপীড়নের কারণে স্যাডলার ও তার অনুসারীদের সাথে তার বিশ্বাসঘাতকতার কথাও জানতে পারে। গুহা থেকে বেরিয়ে অ্যাশলি এডার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, কিন্তু লিওন তাকে আশ্বস্ত করে যে এডা ঠিক থাকবে। বাইরে তারা দেখতে পায় যে এডাকে বন্দি করে রাখা হয়েছে, যা লিওনকে সেখানে নিয়ে যাওয়ার জন্য টোপ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে করা হয়েছে। বিপদ আঁচ করে লিওন অ্যাশলিকে পেছনে ফেলে ছুটে গিয়ে এডার বাঁধন থেকে তাকে মুক্ত করে, কিন্তু শীঘ্রই নবিস্তাদরদের ঝাঁক এসে লিওনকে ঘিরে ফেলে এবং স্বয়ং স্যাডলার আবির্ভূত হয়ে লিওনকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। এরা তাকে উদ্ধার করতে এগিয়ে আসে, যার ফলে তারা রূপান্তরিত স্যাডলারের মুখোমুখি হয়। লড়াই চলাকালীন স্যাডলার তার পরিকল্পনা প্রকাশ করে, যেখানে সে যুদ্ধ, যন্ত্রণা এবং মৃত্যুর দ্বারা সৃষ্ট পবিত্র দেহের মাধ্যমে মানবজাতিকে একত্রিত করে সারা বিশ্বে প্লাগা ছড়িয়ে দিয়ে তার কল্পনার স্বর্গরাজ্য তৈরি করতে চায়। লিওন স্যাডলারকে পরাজিত করতে সক্ষম হয়, যার ফলে সে নিচে সমুদ্রে পড়ে যায়, কিন্তু স্যাডলার আবারও রূপান্তরিত হয়ে একটি বিশাল দানবে পরিণত হয়। লিওন যথেষ্ট সময় ধরে তার বিরুদ্ধে টিকে থাকে, আর এডা তাকে একটি রকেট লঞ্চার ছুড়ে দেয়, যা ব্যবহার করে সে দানবটিকে দুর্বল করে দেয়। এই সুযোগের সদ্ব্যবহার করে লিওন স্যাডলারের নিজের লাঠি দিয়ে তাকে বিদ্ধ করে এবং অবশেষে তাকে পরাজিত করতে সক্ষম হয়। লিওন অ্যাম্বারটি পুনরুদ্ধার করার চেষ্টা করে, কিন্তু এডা সেটি তুলে নেয় এবং তার আসল উদ্দেশ্য প্রকাশ করে। সে জানায় যে সে একটি চুক্তিতে কাজ করছে এবং লিওনকে তার হেলিকপ্টারে চড়ার প্রস্তাব দেয়, কিন্তু লিওন তা প্রত্যাখ্যান করে, কারণ সে জানে যে এখানেই তাদের পথ আলাদা হয়ে যাবে। দ্বীপের স্থাপনাগুলো বিস্ফোরিত হওয়ার সাথে সাথে এডা চলে যায় এবং অ্যাশলি এসে এডা কেন তাদের ছেড়ে গেল তা জানতে চায়। তারা আরও আলোচনা করার আগেই লিওন অ্যাশলিকে নিয়ে ছুটে যায় এবং দুজনে ডকের দিকে রওনা দেয়। পথে স্যাডলারের মৃত্যুর কারণে সমস্ত গানারও তীব্র খিঁচুনিতে মারা যায়। লিওন এবং অ্যাশলি এডার ফেলে যাওয়া একটি জেটস্কি ব্যবহার করে ধসে পড়া গুহা এবং জ্বলন্ত স্থাপনাগুলোর মধ্য দিয়ে এগিয়ে যায়। তারা অবশেষে পালাতে সক্ষম হয় এবং দ্বীপটির ধ্বংস প্রত্যক্ষ করে। অ্যাশলি লিওনকে তার ব্যক্তিগত বডিগার্ড হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু লিওন তা প্রত্যাখ্যান করে। লিওন অ্যাশলির সক্ষমতা স্বীকার করলেও জানায় যে তার আরও প্রশিক্ষণের প্রয়োজন। দুজনে বাড়ির দিকে রওনা দেয় এবং অবশেষে হানিগান লিওনের সাথে যোগাযোগ স্থাপন করে। হেলিকপ্টারে এরা তার নিয়োগকর্তা অ্যালবার্ট ওয়েস্কারকে যোগাযোগ করে এবং অ্যাম্বারের নমুনাটি নিয়ে তার উদ্দেশ্য জানতে চায়। ওয়েস্কার মনুষ্যত্বের পরিবর্তনকে ত্বরান্বিত করার জন্য তার পরিকল্পনা প্রকাশ করে, যেখানে একজনের বেঁচে থাকার জন্য 100টি জীবন উৎসর্গ করা হবে এবং এর ফলে সম্ভাব্য শত শত কোটি মানুষের প্রাণহানি ঘটবে। তার উচ্চাকাঙ্ক্ষার এই উন্মাদনায় হতবাক হয়ে এডা পাইলটকে বন্দুকের মুখে ধরে তাদের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেয়। বাইরে তাকিয়ে সে লিওন এবং অ্যাশলিকে বাড়ির দিকে ফিরতে দেখে। লিওন এবং অ্যাশলি নিরাপদে আছে শুনে স্বস্তি পেয়ে হানিগান রিপোর্টটি হালনাগাদ করে এবং স্বস্তি ও সন্তুষ্টি নিয়ে তার স্টেশন থেকে বের হয়, আর এভাবেই গেমটির কাহিনী শেষ হয়। তো এই ছিল রেসিডেন্ট ইভিল 4 এর পুরো স্টোরি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।